রাষ্ট্র কেমন হবে এটা কিন্তু তথ্য দিয়ে হয় না, এটা একটা এথিক্যাল ইস্যু। সেই ৭১-এর মুক্তিযোদ্ধারা প্রাণ দিয়েছেন তার জন্য, জুলাই যুদ্ধেরও কিন্তু যখন ডিক্লেয়ার হয়েছে তখন কিন্তু গণতন্ত্রের সমাজ মানুষের অধিকারের কথা দিয়ে কথা হয়েছে। ভাবাদর্শ না, ভাবাদর্শকে অ্যাকোমোডেট করতে পারে এই ধরনের একটি মত, সেই মতটাই হচ্ছে লিবারাল ডেমোক্রেসি। ভাবাদর্শগুলোকে যখন মাটি চাপা দিয়ে রাখা হয়, এটা আগ্নেয়গিরির মতো হয়ে থাকে। যদি কারো অত ইচ্ছেই থাকে যে আমি কমিউনিস্টিক শাসন করব কিংবা আমি খেলাফতের শাসন করব, তাহলে বিপ্লব করে যাক, কিন্তু তা না করে যখন আবরণের মাধ্যমে ছদ্মবেশে যে আমি এখন ডেমোক্রেসিতে যাচ্ছি, আমি ইলেকশনে যাচ্ছি, কিন্তু আমি খেলাফতের শাসন প্রবর্তন করবো, এইগুলো হচ্ছে ছদ্মবেশী আচরণ। এই ছদ্মবেশী আচরণ জনগণের জন্য কিন্তু কোনো মঙ্গলজনক নয়, একটা ডেমোক্রেসির জন্য মঙ্গলজনক নয়। কিন্তু আমার যে পরের জেনারেশন, তার জেনারেশন, আপনি যখন একটা ভাবাদর্শ ভিত্তিক রাষ্ট্র তৈরি করে ফেলবেন, তখন পরের জেনারেশনের তো আর কোনো মতবাদ থাকছে না। যতটা সহজ বললাম অপারেশনাল সাইডে, যে একটি ব্রিজ নির্মাণ করতে গেলে সেটি কত লোহা লাগবে, কিভাবে শক্ত হবে, কিভাবে সেটার কস্ট ইফেক্টিভ হবে, সেটা যেমন সহজ, সেটা হলো অবজেক্টিভ। ওই যে বললাম যে বিজ্ঞান প্রযুক্তির তথ্যভিত্তিক। কিন্তু রাষ্ট্র কেমন হবে এটা কিন্তু তথ্য দিয়ে হয় না, এটা একটা এথিক্যাল ইস্যু, এটা একটা নৈতিক ইস্যু, যে ব্যক্তির নৈতিকতা, রাষ্ট্রের নৈতিকতা, এটা একটা রাষ্ট্রের ঐক্যমতের বিষয়। তাহলে সেই ঐক্যমতে তেলে আমাদেরকে আবার এখন ফিরে আসতে হয়, মানে এটা হলো দ্বিতীয় বড় প্রশ্ন। অপারেশনাল প্রশ্ন হলো যেটাকে আমরা টেকনিক্যালি ফিলোসফিক্যাল ভাষায় বলি, যেটা একটা এপিস্টেমোলজিক্যাল যে ইস্যুটা, সেটা হলো রিজন টু বিলিভ, যে কী করলে কী হবে, আমরা তথ্যের ভিত্তিতে আমরা একটা বিশ্বাস করলাম। কিন্তু যখন আমি রাষ্ট্রের দর্শন ঠিক করব বা ব্যক্তির নৈতিকতা ঠিক করব, তখন কিন্তু ওইভাবে মানে একই তত্ত্ব নানানজন নানানভাবে চাইতে পারে, তা দিয়ে কিন্তু হয় না। তাহলে আমরা সেখানে যদি যাই, তাহলে কি পাচ্ছি? এখানে পাচ্ছি যে আমাদের নানান টাইপের, এটা আজকে থেকে না, যুগ ধরে ইতিহাসের শুরু থেকে মানবের এবং মানুষ যখন সংগঠিত হয়েছে তখন থেকে এবং এখন আন্তর্জাতিকভাবে এই বিভেদ রয়েছে। একদিকে রয়েছে যে প্রচুর ভাবাদর্শ, এবং ভাবাদর্শগুলো খুব ব্রডলি থাকে, যে হয়তো কোনো ধর্মভিত্তিক ভাবাদর্শ, যেটাকে একটা ধর্মীয় একটা চিরন্তন নীতিমালার ভিত্তিতে, যেটা বেশিরভাগ ক্ষেত্রে একটা ঈশ্বর বা একটা সৃষ্টিকর্তার সঙ্গে যুক্ত করা হয়, তার সাথে পবিত্র গ্রন্থ যুক্ত করা হয়, পবিত্র মানুষ যুক্ত করা হয়, এই ধরনের যেগুলো ভাবাদর্শ ভিত্তিক, যেটা বিভিন্ন কোনো দেশে ইসলাম, কোথাও হিন্দু, কোথাও খ্রিশ্চান, কোথাও জিউস, নানান টাইপের ভাবাদর্শের সঙ্গে জড়িত থাকে। আরেকটার দিকে থাকে যেটা জাতীয়তা, এক ধরনের ন্যাশনালিজম, যেটাকে মানে এক ধরনের বিশ্বাসে রূপান্তরিত করা হয়। এটা শুধু তার দেহ, ভাষা বা তার অঞ্চল ভিত্তিকে ছাড়িয়ে এক ধরনের মানে বোধ তৈরি করা হয় যে সেই জাতি হচ্ছে শ্রেষ্ঠ, সেই জাতির চিন্তা হচ্ছে, সেই জাতির যেটা ন্যায্যতা, সেই ন্যায্যতাই হচ্ছে শ্রেষ্ঠ। এক ধরনের জাতিভিত্তিক ভাবাদর্শ তৈরি করা হয় এবং সেটাও ধর্মভিত্তিক ভাবাদর্শের মতো স্ট্রং করে ফেলতে পারে। আরেক ধরনের ভাবাদর্শ রয়েছে যে একটা বঞ্চিত শ্রেণীর জন্য, যে এখন সর্বহারার নায়কত্ব, এটা এক ধরনের ভাবাদর্শ, যে ভাবাদর্শে ধরে নেওয়া হয় যে সব জনগণ সমান না, এক ধরনের আমার অন্যদের স্বার্থ মেনটেন আমি করবো। যেমন ধর্মভিত্তিক ভাবাদর্শ ভালো হয় যে আমার ধর্ম শ্রেষ্ঠ হলে আমি অন্য ধর্মের লোকের স্বার্থ রক্ষা করব। হয়তো জাতিভিত্তিত বলা হয় যে আমার জাতি শ্রেষ্ঠ হলে আমি অন্যের ভাবাদর্শ রক্ষা করব। সেরকমভাবে সর্বহারার ভাবাদর্শে আমি এক নায়কত্ব তৈরি করব, কিন্তু সবার মঙ্গল করব, এই ধরনের একটা বোধ সবারই থাকে। কিন্তু আসলে যখন এগুলোর অভিজ্ঞতা থেকে ধীরে ধীরে আজকে কয়েকশো বছর আগে যে গণতন্ত্রের বা লিবারালিজমের যে উৎপত্তি, যার দার্শনিক ভিত্তি যুগ ধরে আছে, মানে কি বলো, শুধু শতক না, সভ্যতার শুরু থেকে, সেই আদি সভ্যতাগুলো থেকেই। কিন্তু আমাদের সবচেয়ে বড় বিষয় হলো যে যে আমরা যে লিবারাল ডেমোক্রেসি, যার কথা দিয়েই আমাদের স্বাধীনতা যুদ্ধের যে ঘোষণা পত্র, সেখানে যে আদর্শ উচ্চারিত হয়েছে, এটা লিবারাল ডেমোক্রেসির যে একটা মানে উদারনৈতিক গণতান্ত্রিক সমাজ গঠনের জন্য। তাহলে আমাদের রাষ্ট্র এখন পর্যন্ত তাতেই কিন্তু কমিটেড, আমাদের যে সংবিধানও সেটাতে কমিটেড। আমাদের যদি জুলাই যুদ্ধের কথাও বলি, সেখানেও সেই ৭১-এর মুক্তিযোদ্ধারা প্রাণ দিয়েছেন তার জন্য, জুলাই যুদ্ধেরও কিন্তু যখন ডিক্লেয়ার হয়েছে তখন কিন্তু গণতন্ত্রের সমাজ মানুষের অধিকারের কথা দিয়েই কথা হয়েছে, যে আমাদের অধিকার চাইতে এসেছি আমরা। তো প্রত্যেক জনগণ ব্যক্তি যখন অধিকার চাই, তখন সেটাই হয়ে যায় আসলে আমাদের গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণের জন্য।
ওইখানে কিন্তু কেউ বলে নাই যে আমি অমুক ভাবাদর্শের জন্য বা তমুক ভাবাদর্শের জন্য আমি এই গণ অভ্যুত্থান তৈরি করেছি বা গণ অভ্যুত্থানে অংশ নিয়েছি বা জীবন দিয়েছি বা জীবন বিপন্ন করেছি। তাহলে আমাদের এখন পর্যন্ত আমাদের মূল কমিটমেন্টটাই কিন্তু ভাবাদর্শের ক্ষেত্রে হচ্ছে যে ভাবাদর্শ না, ভাবাদর্শকে অ্যাকোমোডেট করতে পারে এই ধরনের একটি মত, সেই মতটাই হচ্ছে লিবারাল ডেমোক্রেসি। লিবারাল ডেমোক্রেসি সেই অর্থে আমি আগে একটি এপিসোডে বলেছি যে লিবারাল ডেমোক্রেসি কিন্তু একই প্লেনে একই সমতলের ভাবাদর্শ নয়। আমার ওই যে ধর্মভিত্তিক ভাবাদর্শ বলি, ভাষাভিত্তিক জাতিভিত্তিক ভাবাদর্শ কিংবা কি বলে রাজনৈতিক মতবাদ ভিত্তিক ভাবাদর্শ তা কিন্তু নয়। এটির কারণ হচ্ছে সে কিন্তু আমি বলেছিলাম যে ল্যাঙ্গুয়েজ আর মেটা ল্যাঙ্গুয়েজের তফাৎ দিয়ে আগের কোনো একটা এপিসোডে বলেছি। তো সেরকমভাবেই এটি হচ্ছে সব মতবাদকে অ্যাকোমোডেট করতে পারে সেই ধরনের একটি ভাবাদর্শ, যেটি ভাবাদর্শ বলাই ভুল, এটি একটি মানে কাভার, একটি হচ্ছে আমব্রেলা। সে আমব্রেলা আপনাকে যদি আমরা মনে রাখি যে আমাদের জাতির এই বাঙালি জাতি বা বাংলাদেশের যাই বলি না কেন সেখানে বাঙালি বলতে ওই জাতিসত্তা, ভাবাদর্শ ভিত্তিক জাতিসত্তা আমরা কখনো আসলে বোঝাই না। আমরা সর্বরকম বাঙালি, পাহাড়ি, অন্যান্য জাতি, গারো, চাকমা ইত্যাদি ইত্যাদি যত রকম জাতিসত্তা রয়েছে, যত রকম ধর্মীয় বিশ্বাস রয়েছে, যত রকম সংগঠন রয়েছে, রেশিয়াল এথনিক গ্রুপ রয়েছে, সবাই সহই কিন্তু আমরা একটি জাতিসত্তা তৈরি করেছি। এবং সেই জাতি সেটা কিন্তু ভাবাদর্শ ভিত্তিক নয়, এটি একটি ভৌগোলিক জাতীয়তা। এটা হলো বাংলাদেশি জাতীয়তা, হলো একটা ভৌগোলিক জাতীয়তা, যারা একটা ভূখণ্ডে বাস করি। তাহলে আমাদের এই লক্ষ্যটি যদি আমরা লক্ষ্য রাখি যে আমরা সামনে কি প্রত্যাশা করব, সেই প্রত্যাশার মধ্যে এখন দেখছি যে আমাদের এই পরিবর্তনের পরে, অগাস্টের পরিবর্তনের পরে আবার কিন্তু নানান টাইপের, নানান ধরনের ভাবাদর্শের লড়াই শুরু হয়েছে। সেই লড়াইয়ের মধ্যে একটা গ্রুপ খুব সাইলেন্ট রয়েছে, যারা বাঙালি গোড়া জাতীয়তা ভিত্তিক, যারা এতদিন পর্যন্ত শাসন শোষণের হাতিয়ার হিসেবে এটাকে ব্যবহার করেছিল, তারা প্রায় নিশ্চুপ হয়ে আছে। কারণ সঙ্গত কারণেই তারা অনেকাংশ পলাতক কিংবা তারা আড়ালে আবডালে কাজ করছে, তারা কিন্তু প্রকাশ্যে নেই। কিন্তু বাকি বিশেষ করে যেটি সবচেয়ে বৃদ্ধি পেয়েছে, আমরা জানি যে রাজনৈতিক মতাদর্শ বা ভিত্তিক, আমরা যেটা বলছি যে আরেক ধরনের সর্বহারার নাম দিয়ে যে শব্দটা উচ্চারণ করে যে ধরনের ট্র্যাডিশনাল যে সমাজতান্ত্রিক চৈতন্যে যে ধরনের একদলীয় রাষ্ট্রের কথা বলা হয় কমিউনিস্টিক শাসনের, সেই ভাবাদর্শের এখন অত শক্তি নেই। এটা আমরা চোখেই দেখি যে বাম যেটাকে আমরা বলি ট্র্যাডিশনালি, সেই গোড়া বামের অস্তিত্ব খুব কম এখানে। কিন্তু যেটার উত্থান হয়েছে সেই উত্থানটা হচ্ছে যে ধর্ম ভিত্তিক এক ধরনের ভাবাদর্শ, যে ভাবাদর্শের ক্ষেত্রে কতগুলো ক্ষেত্রে একদম উগ্রপন্থী ধর্মীয় ভাবাদর্শের অত্যন্ত স্পষ্ট উত্থান ঘটেছে। এবং সেটি আমাদের সমাজে কোনো কোনো ক্ষেত্রে যথেষ্ট রকম অনিশ্চয়তা এবং আতঙ্কেরও তৈরি করেছে, আবার কারো কারো ক্ষেত্রে আশ্বাসও তৈরি করেছে। এই জায়গাটিতে আমাদেরকে এখন খুব চিন্তার মধ্যে আসবে যে সামনের নেতৃত্বে বা সামনের নেতৃত্ব শুধু পজিশনে না, অপোজিশন পর্যন্ত আমাদেরকে ভাবতে হবে যে একটি রাষ্ট্রের ক্ষেত্রে এটি কোন ধরনের, যারা সঠিক চিন্তা করতে চাইবেন তাদের কোন ধরনের পদ্ধতি অবলম্বন করা উচিত। এটি খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়। এবং সেক্ষেত্রে খুবই আমি মনে করি যে সবাই খুব আতঙ্কের কথা বলে যে এই ধরনের যে প্রকাশ্য হয়েছে, সবাই যে আবার পুনরুত্থান হয়েছে। আমি বলি একদিক থেকে এটা কিন্তু কি বলবো, প্রত্যাশিত এবং প্রত্যাশিত আকাঙ্ক্ষিত, কাম্য। তার কারণ হলো যে ভাবাদর্শগুলোকে যখন মাটি চাপা দিয়ে রাখা হয়, এটা আগ্নেয়গিরির মতো হয়ে থাকে। এবং ভাবাদর্শগুলোকে যখন জোর করে শক্তি দিয়ে কোনো সময় যখন বলা হয় যে না তুমি প্রকাশ করতে পারবে না, তখন তারা কিন্তু বিভিন্ন রকম ছলে বলে কৌশলে নানান অন্যান্য ভাবাদর্শের মধ্যে তারা ইনফিল্ট্রেট করে। এবং যেটা হয়েছে, যেমন এখানে অনেকেই এখন জানি আমরা যে ছাত্র শিবিরের ছেলেরা হয়তো ছাত্র লীগে ইনফিল্ট্রেট করেছিল, তো এটা আবার প্রকাশ পেয়েছে পরবর্তীতে। তাহলে এই যে একটা গ্রুপ আরেকটা গ্রুপের মধ্যে ছদ্মবেশে যাওয়া, সেটা সবচেয়ে খুবই কি বলবো, মোটেও কাম্য নয় এবং এটা খুবই বিপজ্জনক। কারণ এই যে আমাদের পাকিস্তান আমল থেকে শুরু করে নানান আমলে এই যে কমিউনিস্টিক আন্দোলনকে বা সমাজতান্ত্রিক চিন্তাগুলোকে, আমি এক্সট্রিমিজমের কথা বাদ দিলাম, হত্যা ইত্যাদি ইত্যাদি, ওগুলো নিঃসন্দেহে খারাপ, আক্রমণ করা এগুলো নিঃসন্দেহে খারাপ। কিন্তু আমার যখন মত প্রকাশের যে
বা আমার ভাবাদর্শ প্রচারের স্বাধীনতাকে যখন জোর করে রাষ্ট্র হস্তক্ষেপ করে, রাষ্ট্র যখন তাকে চাপ দাবিয়ে রাখে, তখন ওগুলো দাবানলের মতো অন্তঃস্থলে জ্বলতে থাকে। এবং সেই জ্বলাটা আমাদের স্বাধীনতার পর্ব উত্তর সময়েও কিন্তু ঘটেছে, যে আমরা কিন্তু সঠিক অর্থে ধর্মভিত্তিক যে চিন্তাগুলোকে আমরা ব্যবহার করেছি, কখনো কখনো আতাতও করেছি, তাদের সঙ্গে রাজনৈতিক আতাত করেছি, কিন্তু তাদেরকে, তাদের যে নানান শাখা ছিল, নানান ধরনের যে, মানে এমনকি ইসলামও যে এক ইসলাম নয়, নানান ধরনের যে চিন্তাভাবনা তার মধ্যে ছিল, এগুলো কিন্তু ওইভাবে প্রকাশ পায়নি। আমি এখন, যদিও আমি বলবো যে কতগুলো ক্ষেত্রে খুব আতঙ্কজনক উত্থান ঘটেছে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমি এটাকে মনে করি যে এখন যে বিতর্কগুলো হচ্ছে, এখন যে সারফেসে এসে গেছে, এখন যে নানানজন জানছে, এবং তার থেকে সবচেয়ে বড় বিষয় হয়ে গেছে যে আমার মনে হয় যে এখন মোটামুটিভাবে কোন রাজনৈতিক গ্রুপ, গোষ্ঠী, সংগঠন কী ধরনের চিন্তাধারা পোষণ করে, সেই চিন্তাধারাগুলো কিভাবে অন্যের স্বার্থকে, কোন গ্রুপের স্বার্থকে সেটা মানে সংরক্ষণ করে, কোন ধরনের চিন্তা, কোন গ্রুপের দার্শনিক ভিত্তিটা কি, এই ভিত্তিগুলো আরও অনেক বেশি স্পষ্টভাবে জনগণের মধ্যে প্রকাশ পাচ্ছে, মানে মিডিয়ার কল্যাণে আরও বেশি প্রকাশ পাচ্ছে, বিশেষ করে সোশ্যাল মিডিয়ার কল্যাণে। এবং এটাকে আমি পজিটিভলি দেখি, কারণ যারাই যে আদর্শ নিয়ে লড়াই করবেন, ভাবাদর্শ নিয়েই হোক কিংবা আমি বলবো যে লিবারাল উদারনৈতিক চিন্তার মাধ্যমে, লিবারাল ডেমোক্রেটিক চিন্তার মধ্যে দিয়ে হোক, আসলে জনগণকে বিভিন্ন মতবাদ, বিভিন্ন মত, বিভিন্ন ধারণার সঙ্গে পরিচিত হতে হবে, এবং জনগণকে জানতে হবে যে কে কী মত প্রকাশ করে এবং সে কোন গ্রুপের। ওই মানে কী বলো, ছদ্মবেশীদেরকে কিন্তু আসলে থাকাটা জনগণের জন্য কোনো মঙ্গলজনক নয়। মানে যারা প্রচার করবে তারা পরিষ্কারভাবে জানবে। তারপরে একটা লিবারাল ডেমোক্রেটিক কান্ট্রিতে তখন একটা মধ্যপন্থা, মানে হলো লিবারাল ডেমোক্রেসির একটা মিড পয়েন্ট থেকে একটু বামের দিকে গেলে তখন ঝুঁকবে যে আচ্ছা, মানে রাষ্ট্রের গঠনের মধ্যে সমাজতান্ত্রিক চেতনা এবং সামাজিক, যেটাকে বলা হয় রাষ্ট্রের মানে কি বলবো, সামাজিক ন্যায় বিচারের কনসেপ্ট কেমন হবে। আর ডানের দিকে যত যেতে থাকবে তখন দেখা যাবে যে যে ধর্মীয় চেতনা, এটা ডান বামটা একটা ডেফিনিশন দিয়ে তৈরি হয়েছে, সুতরাং আমি সেটাতে যাচ্ছি না। একটা ডানের দিকে যেতে থাকবে এবং সেটা এক সময় যেতে যেতে এমন হতে পারে যে এটা জাতীয়তাবাদীও কিন্তু এক ধরনের ডান, হ্যাঁ, সেই ডানের দিকে ঝুঁকতে থাকবে। এবং মিড লেফট, তারও নানান স্কেল রয়েছে, মিড লেফটেরও নানান স্কেল রয়েছে, মিডল যারা একদম খাঁটি মিডল কেউ থাকে না, তার ডানে বামে কিছু লোক একটা দলের মধ্যে থাকে। এই যে নানান শেড, এর মধ্য থেকে কিন্তু জনগণ সরকার করা, আর তার কিন্তু কনস্টিটিউশনাল ভিত্তি কিন্তু সে লিবারাল, যে ডেমোক্রেসির যে ভিত্তি, সেই ভিত্তিটা তার থাকলো। কিন্তু সে যদি লিবারাল হয় তাহলে একরকম, সে যদি লেফট লিবারাল হয় একরকম, পুরোপুরি লেফট হলে একরকম, রাইটিস্ট লিবারাল হলে একরকম, রাইট যদি পুরোপুরি হয় এবং আলট্রা রাইটিস্ট হয়, আলট্রা লেফটিস্ট হয়, স্কেলটা অনেক বড়। শুধুমাত্র রাষ্ট্রের আইনে সে অন্যকে আঘাত করছে না, অন্যকে কিল করছে না, অন্যের জন্য অত্যাচার করছে না, আইনের ভিতরে থেকে সে কিন্তু অপারেট করবে, অপারেট তাকে করতে দিতে হবে। এই জন্য আমি মনে করি যে অনেকেই প্রশ্ন করে যে আচ্ছা, তাহলে কি এই যে ইলেকশন ইনক্লুসিভ ইলেকশন হবে, কারণ এখানে তো আওয়ামী লীগের লোকরা অংশ নিতে পারছে না। এবং আমাকে যদি জিজ্ঞেস করে, আগেও আমি বলেছি যে শুধুমাত্র বাঙালি জাতীয়তাবাদ আমার একটা মতবাদ, তার জন্য আমি রাজনীতিতে অংশ নিতে পারবো না, এটা কিন্তু ডেমোক্রেটিক মানে চিন্তার সম্পূর্ণ বিরোধী, লিবারাল চিন্তার সম্পূর্ণ বিরোধী। হ্যাঁ, একটা মানুষ যদি মনে করে যে আমি বাঙালি জাতীয়তাবাদকে আমি মানে আপহোল্ড করতে চাই, সে তার মতবাদ প্রকাশ করা এবং সেই মতবাদের ভিত্তিতে রাজনৈতিক সংগঠন গড়া, তার কিন্তু স্বাধীনতা রয়েছে। এবং কিন্তু এখনকার বাস্তবতাতে যেটা হয়েছে যে এর সাথে আওয়ামী লীগ একটা ফ্যাসিস্ট শক্তির সম্পর্ক জড়িত হয়েছে, তার সঙ্গে দুর্নীতির সম্পর্ক জড়িত হয়েছে। তাহলে আওয়ামী লীগের যে রাজনীতিকে বন্ধ করেছে, আমি মনে করি না যে সঠিক বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে সেটা হয়েছে। এখনও যেটা প্রক্রিয়া হওয়া উচিত ছিল, সেই প্রক্রিয়াগুলো হচ্ছে যে হ্যাঁ, আমরা যদি কোনো দলের কার্যক্রমকে বন্ধ করতে চাই তাহলে একটা বিচারিক প্রক্রিয়া রয়েছে, ব্যক্তির যেমন বিচারিক প্রক্রিয়া রয়েছে, দলেরও বিচারিক প্রক্রিয়া রয়েছে। এটি এখনও সঠিকভাবে নেই। এটিও একটি আমাদের বলবো যে আমাদের এক ধরনের সীমাবদ্ধতা থেকে গেছে। এই সরকারের এই বা নির্বাচনের যদি একটা ছোট্ট সীমাবদ্ধতা থাকে, সেটি হচ্ছে এটি একটি থাকবে যে ইনক্লুসিভ করার জন্য যা করা উচিত ছিল, খুব দ্রুত দল হিসেবে তার বিচারের প্রক্রিয়াটা খুব দ্রুত ছিল। ব্যক্তির বিচারগুলো যত ত্বরান্বিত হয়েছিল বা যতটুকুই মানে গতি লাভ করেছে, দলের বিচারটা কিন্তু হয়ে ওঠেনি। দলীয় বিচারটা কীভাবে হয়,
এখন যদি কেউ বলে যে আমরা ভালো মানুষ, আমাদের যারা আওয়ামী লীগের সদস্য যাদের কোনো রকম কোনো অপরাধ নেই, আমরা একটা দল করতে চাই, তাহলে মানে আমার লিগ্যাল বা লিবারাল রাইট কিন্তু রয়েছে, হ্যাঁ তাকে আমাকে অধিকার দিতে হবে। কিন্তু সেই সঙ্গে আবার প্রশ্নটা আসে যে তুমি যদি আওয়ামী লীগের যে লিগ্যাসি এবং বিশেষ করে তার সম্পদ যেটা লুণ্ঠনের মাধ্যমে, ধরা যাক একটা সন্তান খুব ভালো, বাবা লুণ্ঠনকারী ছিল বা বাবা দুর্নীতিবাদ ছিল, এখন সে বলল আমি তো ভালো, আমার তো কোনো আমার তো কোনো ওই অপরাধ নেই, কিন্তু সে যদি বাবার সম্পদ ভোগ করে যদি সব কিছু করে, তাহলে কিন্তু সে অপরাধের অংশ হয়ে গেল। তো সেই ক্ষেত্রে যদি নতুন কোনো গ্রুপ তৈরিও হতো, তাকে কিন্তু বলতে হতো যে আগের লিগ্যাসি থেকে তুমি কি পরিত্যাগ করেছো কিনা, আগের লিগ্যাসির সঙ্গে তুমি সম্পদ ভোগ করছো কিনা, তাদের তো অজস্র প্রপার্টি তৈরি হচ্ছে, সেগুলোর সুবিধা লাভ করছো কিনা। কাজে নানান রকম, আমি একটা উদাহরণ দিলাম যে কিভাবে একটা দলকে বিচারের আওতায় আনা হয় এবং দলকে ব্যবহার করে পরবর্তীতে যাতে সুবিধা ভোগ না করতে পারে, সেগুলো নানান রকম পথ রয়েছে, এটার উদাহরণ রয়েছে পৃথিবীতে। কিন্তু সবচেয়ে বড় বিষয়টা হলো যে মতবাদের কারণে কিন্তু কাউকে বঞ্চিত করা, সেটা আলট্রা মানে সেটা রাইটই হোক, সেটা লেফটই হোক, সেটা মানে কি বলবো রাজনৈতিক চিন্তা দিয়ে হোক, সেটা ধর্মীয় চিন্তা দিয়ে হোক, সেটা জাতীয়তাবাদী চিন্তা দিয়ে হোক, এটা কিন্তু ডেমোক্রেসির লক্ষণ না। আচ্ছা যাই হোক, কিন্তু আমার মনে হয় তারপরেও আমি বলবো যে এই সীমাবদ্ধতা সত্ত্বেও আমাদেরকে আসলে একটি রাষ্ট্রের গঠনে নির্বাচনের থেকে আর কোনো বিকল্প নেই, কয়েকটা ধাপ অন্তত আমাদের এগোতে হবে। এই ধাপ অতিক্রম করার পরে আমাদেরকে যেসবগুলো নিয়ে এই ডিবেটগুলো আরও যথাযথভাবে সমাজে মানে চালু রাখতে হবে, এবং সেখানে শুধুমাত্র সরকার নয়, আমাদের সামাজিক বুদ্ধিবৃত্তিক অন্যান্য যে চৈতন্য যারা মানে নাড়াচাড়া করেন, তাদের ক্ষেত্রেও কিন্তু একটা সিভিল সোসাইটির কিছু দায়িত্ব থাকবে যে এই ধরনের শিক্ষা এবং বুদ্ধিবৃত্তিক চর্চা মধ্য দিয়ে এই ডিবেটগুলোকে জাগ্রত রেখে আমাদেরকে আরও সমাজটাকে এগিয়ে নেওয়ার জন্য একটা অগ্রগতি দিয়ে যেতে হবে। কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কথা হচ্ছে যে আমি আবারও বলছি যে আমাদেরকে বিভিন্ন রকম স্কেলের ওপিনিয়ন বা মতাদর্শের জন্য ওপেন রাখতে হবে। কিন্তু আমাকে যদি জিজ্ঞেস করা হয় যে আপনি মানে কোন ধরনের এই স্কেল থেকে কোন অংশটাকে চুজ করবেন, আমি বলবো যে একটা লিবারাল ডেমোক্রেসি, একটা যদি ডেমোক্রেসির সঙ্গে কম্প্যাটেবল হতে হয়, আমরা যদি আমাদের মূল যে ঘোষণাপত্র, আমাদের স্বাধীনতার যে মূল আকাঙ্ক্ষা, জুলাইয়ের যে মূল আকাঙ্ক্ষা, তাহলে আমাদেরকে মধ্যবর্তী অঞ্চলে থাকতে হবে, মিড লেভেলে থাকতে হবে, অ্যাজ ফার অ্যাজ পসিবল মিডল। কারো হয়তো একটু রাইটের ঝোঁক থাকতে পারে, কারো একটু লেফটের ঝোঁক থাকতে পারে, হ্যাঁ। কিন্তু আমরা যেই মুহূর্তে স্কেলের খুব দূরে গিয়ে ভাবাদর্শ ভিত্তিক সমাজের দিকে যাব, সেই মুহূর্তে কিন্তু এটা আলটিমেটলি এটা একটা কন্ট্রাডিক্টরি প্রিন্সিপাল হয়। কেমন করে হয়? আমি যদি বলি যে আমি সরবরাহ একনায়কত্ব করব, তাহলে তো ডেমোক্রেসির সঙ্গে কম্প্যাটেবল হয় না। এখন ভোটে গিয়ে কেউ যদি মনে করেন যে ওদের অনেক সংখ্যাগরিষ্ঠ পেল, দিয়ে বললো যে আমি সংবিধান চেঞ্জ করে আমি একনায়কত্ব করব, কিংবা ধরা যায় একটা ইসলামী দল পরে গিয়ে বললো আমি খেলাফত প্রবর্তন করব, এখন সেইখানে একটা সার্বভৌমত্ব, জনগণের সার্বভৌমত্ব তো এটা স্বীকার করা হলো না, ইন্ডিভিজুয়ালের অধিকার তো এটা না। কারণ যখন তুমি কেউ যদি একটা পার্টির যে সার্বভৌম মানে যেটাকে বলা হয় একটা ওয়ান পার্টির রুলে চলে যায়, যেভাবে বাকশাল হয়ে গিয়েছিল, সেটা তো এক ধরনের সিউডো ডেমোক্রেসি দিয়েই হয়েছিল বলতে গেলে। আবার যদি কেউ বলে আমি একটা খিলাফত, তো খিলাফতের তো জনগণের সার্বভৌমত্ব না, এটা তো মানে যেটাকে বলে আল্লাহর সার্বভৌমত্ব। কাজে এই যে কন্ট্রাডিক্টরি প্রিন্সিপালকে বলা হয় যে আমি ডেমোক্রেসি দিয়ে ওই দিকে যাব, তো গেলে তখন কি হবে? অবশ্যম্ভাবী সে তখন আসলে একটা সিউডো বিপ্লব করবে, মানে গণতন্ত্রের আবরণে আসলে এটা বিপ্লব করতে চাচ্ছে সে। এটা কিন্তু তার যে জনগণের কাছে যে ভোট নিয়েছিল, যে কথা বলে যে সংবিধানের আওতায় ইলেকশন করেছে, তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করে সেটা করবে। ও কিন্তু সেটা বিশ্বাসঘাতকতা লেফটে করলো, যেই করুক না কেন, এটা কিন্তু আসলে আলটিমেটলি এটা একটা কন্ট্রাডিকশন ডেকে আনে। যদি কারো অত ইচ্ছেই থাকে যে আমি কমিউনিস্টিক শাসন করব, কিংবা আমি কি বলে খেলাফতের শাসন করব, তাহলে বিপ্লব করে যাক, হ্যাঁ, সে সরাসরি তাকে বিপ্লবে যেতে হবে, তা ডিক্লেয়ার করুক। কিন্তু তা না করে যখন আবরণের মাধ্যমে ছদ্মবেশে যে আমি এখন ডেমোক্রেসিতে যাচ্ছি, আমি ইলেকশনে যাচ্ছি, কিন্তু আমি খেলাফতের শাসন প্রবর্তন করব, এইগুলো হচ্ছে এক ধরনের যেটাকে বলা হয় ছদ্মবেশী আচরণ। এই ছদ্মবেশী আচরণ জনগণের জন্য কিন্তু কোনো মঙ্গলজনক নয়, একটা ডেমোক্রেসির জন্য মঙ্গলজনক নয়। তো সেই জন্য যারা এটা বোঝে এই ধরনের যে এই ছদ্মবেশী আচরণ থেকে, তাদেরকে মধ্যপন্থে থাকতে হবে। সেখানে এই দল না হয় ওই দল,
এই মার্কা না হয় ও মার্কা, যখন সেখানে কৌশলের বিষয় থাকে যে কোন মার্কার জেতার সম্ভাবনা আছে, তা না করে আমি যদি এই মার্কাকে না দিই তাহলে ওইটা মার্কার আর একটা যারা জিতবে তারা আমার সম্পূর্ণ রেঞ্জের বাইরে, স্কেলের বাইরে চলে যাবে। সেগুলো তার প্র্যাকটিক্যাল মানে ওই প্রত্যেক আসনের বিষয়। কিন্তু মোদ্দা কথা হলো নীতিগতভাবে আমরা কিন্তু এই ধরনের যে স্কেলের যে অতিরিক্ত বামে, অতিরিক্ত ডানে, অতিরিক্ত ভাবাদর্শ ভিত্তিক যে রাষ্ট্র, আমি মনে করি যে যারা এটা বলে তারা বোঝে না যে গণতন্ত্র দিয়ে ভাবাদর্শ ভিত্তিক রাষ্ট্র আসলে বোঝে না, অথবা বুঝেও তারা মানে যেটাকে বলে ভাওতাবাজি করে, যে গণতান্ত্রিক রাষ্ট্র থেকে কখনো উত্তরণ ভাবাদর্শ ভিত্তিক রাষ্ট্রে হয় না। এটা হয় না, কারণ আমি যদি আজকে ভোট দিয়েও আপনাকে নির্বাচিত করি, গণভোটেও যদি আপনি পাশ করেন, কিন্তু আমার যে পরের জেনারেশন, আমার পরের জেনারেশন, তার জেনারেশন, আপনি যখন একটা ভাবাদর্শ ভিত্তিক রাষ্ট্র তৈরি করে ফেলবেন, তখন পরের জেনারেশনের তো আর কোনো মতামত থাকছে না। তাহলে তো তার আপনি প্রথম থেকেই তাহলে ডিক্লেয়ার করেন যে আসলে জনগণের মতামতের ভিত্তিতে না, আমি কোনো না কোনো হলি স্ক্রিপচার, আমি কোনো যে কোনো ধরনের নির্দেশের আলোকে আমি ওইটাই আমার সংবিধান, সেই নির্দেশ আমার ব্যক্তির থেকে আসুক, ঈশ্বর থেকে আসুক, মানে যেখান থেকে আমি নেই না কেন, আমি সেইটার উপরে আমি ভিত্তি করে, তাহলে প্রথম থেকেই বলেন যে ওইটাই আমার আমার এই কনস্টিটিউশন মানি না, আমার এই যে রাষ্ট্রের কনস্টিটিউশন মানি না। তাহলে এই যে মানে বিষয়টা যদি স্পষ্ট করে বলে, তাহলেই কিন্তু ওই কন্ট্রাডিকশনটা থাকে না। কিন্তু কন্ট্রাডিকশন হয় কখন, যে আমি ইলেকশন করছি এক কথা বলে, পরবর্তীতে আমি চেষ্টা করছি আমাকে আমার আইনগুলো ম্যানিপুলেট করতে, যে আমি এক ধরনের অন্য ফান্ডামেন্টালি নীতিগতভাবে আমার মূল নীতি, কারণ যখন একটা কনস্টিটিউশন তৈরি হয় তখন সেখানেই কিন্তু আমরা রাষ্ট্রের মূল এথিক্সটা ঠিক করে ফেলি। যেটা আমি বললাম, এটা কিন্তু যেটাকে বলা হয় ফ্যাক্ট অ্যান্ড ফিগারের বিষয় না, এটা হলো আমাদের ঐক্যমতের বিষয়। আমরা ঐক্যমত আগে এখন পর্যন্ত সেই ঐক্যমতে আছি। তো এই যে তাহলে আমাদের আরেকটি অংশ, যে আমরা যখন অপারেশনাল কথা দিয়ে শুরু করলাম, অপারেশনাল কথাটা কিন্তু নির্ভর করে, যে বাস্তবায়নের প্রক্রিয়াগুলো নির্ভর করে রাজনৈতিক নেতৃত্বের উপরে। রাজনৈতিক নেতৃত্ব কিন্তু রাজনৈতিক একটা দর্শনের উপরে এবং এথিক্সের উপরে দাঁড়িয়ে আছে, এবং সেই রাজনৈতিক দর্শন এবং এথিক্স যদি কম্প্যাটেবল সরকার না হয়, তাহলে কিন্তু আমাদের বাস্তবায়ন প্রক্রিয়াতেও বিজ্ঞানভিত্তিক সমাজ তৈরি হবে না। এবং সেই বাস্তবায়নের সাথে আমাদের যে মূল মানে প্রিন্সিপাল, যেটা নৈতিক যে ভিত্তি রাষ্ট্রের, সেটা যদি কন্ট্রাডিক্টরি হয় তাহলেও কিন্তু হবে না। সুতরাং আমরা যারা যদি সচেতন মানুষ, আমাদেরকে বুঝতে হবে যে আমরা যদি লিবারাল ডেমোক্রেসি চাই, এখানে খুবই গুরুত্বপূর্ণ যে আমি যদি প্রথম থেকে চাই যে না আমি ওই ভাবাদর্শের পূজারি, আজ থাকবে একটা সমাজে কিন্তু একটা সার্টেন পার্সেন্টেজ কিন্তু ওরকমভাবে থাকবে, আর বামে থাকবে, ডানে থাকবে, তারা মানে অত্যন্ত যেটা বলে ডাই হার্ড গোঁড়া ওই মতবাদের থাকবে না তা না, কিন্তু এটা একটা স্পেকট্রামের মতো। হ্যাঁ, কিন্তু যদি মধ্যের উদারনৈতিক সমাজ থাকে, তাহলেই উদারনৈতিক সমাজে অন্য মতকেও সহ্য করবে, নিজের মতো প্রচার করবে, কাউকে অশ্রদ্ধা করবে না, আইনের শাসনের মধ্যে সে তখন অপারেট করবে, কিন্তু নিজেও প্রচার করবে যাতে গোঁড়ামির দিকে না চলে যায়। এবং আমরা এখন ইউরোপে, মানে পাশ্চাত্য দেশে দেখছি যে গোঁড়ামির একটা প্রবণতা হয়েছে, কিন্তু আবার তার বিরুদ্ধে সংগ্রাম করে আবার গোঁড়ামি থেকে মুক্ত হচ্ছে। এক এক সময় কিন্তু পেন্ডুলামের মতো আপ অ্যান্ড ডাউন করছে। কিন্তু আজ পর্যন্ত হয়তো দেখা গেছে যে কয়েকটা অটোক্র্যাটিক রাষ্ট্র ছাড়া কিন্তু একদম গোঁড়া মতবাদের বিকাশ কোনো মানে অনেক দেশে কিন্তু সম্ভব হয়নি।